ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। বাংলাদেশ আরব আমিরাত টি-20 সিরিজের প্রসঙ্গ। দ্বিতীয় ম্যাচে আজ আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। শারজায় ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে স্বাগতিক আরব আমিরাতকে 27 রানে হারিয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। পারভেজ হোসেন ইমনের অভিষেক সেঞ্চুরিতে বড় সংগ্রহ পেয়েও জবাবটা ভালো দিয়েছে স্বাগতিকরা। আইপিএল খেলার কারণে ম্যাচে পেসার মুস্তাফিজুর রহমানের সার্ভিস পাবে না টাইগাররা। তবে ভিসা জটিলতা কাটিয়ে একাদশে ফিরেছেন নাহিদ রানা ও লেগ স্পিনার রিশাদ হোসেন। সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে লিটন দাসের দল। এদিকে দুদেশের বোর্ড কর্তাদের আলোচনা শেষে সিরিজে আরও একটি ম্যাচ বাড়ানো হয়েছে। ফলে সিরিজ এখন 3 ম্যাচের। তার আগে পাকিস্তান সফর নিয়ে ক্রিকেটারদের মতামত জেনেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সংযুক্ত আরব আমিরাতে এই সিরিজের পর পাকিস্তানে বাংলাদেশের সফর। এই সিরিজে যেতে রাজি হয়েছে বাংলাদেশ দলের ক্রিকেটার এবং কোচিং স্টাফরা। 7 জুন ঈদুল আজহা, তাই ক্রিকেটারদের দাবি মেনে 4 জুনের মধ্যে সিরিজ শেষ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে বাংলাদেশ ক্রিকেটকে বোর্ডের দেয়া তৃতীয় টি-20 খেলার প্রস্তাবে রাজি হয়েছে আমিরাত ক্রিকেট বোর্ড। 21 মে সিরিজের শেষ ম্যাচ খেলে বাংলাদেশ দল পাড়ি দেবে পাকিস্তানে। যুদ্ধের কারণে বাংলাদেশ দলের পূর্ব নির্ধারিত পাকিস্তান সফর নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল তা কেটে গেছে। সরকারের সবুজ সংকেত পাওয়ার পর ক্রিকেটারদের মতামত জানতে দুবাই পাড়ি দেন বিসিবি ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। রোববার দুবাই যান বিসিবি সভাপতি ফারুক আহমেদও। ক্রিকেটার ও কোচিং স্টাফদের সাথে পাকিস্তান সফর নিয়ে কথা বলেছে বিসিবি কর্মকর্তারা। আলোচনার পর পাকিস্তান যাবার সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট বোর্ড। তবে ক্রিকেটারদের একটা শর্ত আছে। পাকিস্তানের খসড়া প্রস্তাবিত সূচি অনুযায়ী 27 মে সিরিজ শুরু হয়ে সেটা শেষ হবার কথা ছিল 5 জুন। 6 জুন বিকেলের আগে কোনো ফ্লাইট নেই, তাই তো ক্রিকেটাররা ঢাকা পৌঁছাতো পরদিন 7 জুন, অর্থাৎ ঈদের দিন। সেখানে আপত্তি করে ক্রিকেটাররা। পরিবারের সাথে ঈদ করার ইচ্ছে প্রকাশ করেন সবাই। ক্রিকেটারদের সেই চাওয়াকে গুরুত্ব দিচ্ছে বিসিবি। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে তাই 4 জুনের মধ্যে সিরিজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রয়োজনে ম্যাচের সংখ্যা কমানোর কথাও বলা হয়েছে। এদিকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী 19 মে শেষ হতো আরব আমিরাত বাংলাদেশের 2 ম্যাচের টি-20 সিরিজ। কিন্তু পাকিস্তান সিরিজ 2 দিন পিছিয়ে যাওয়ায় বাড়তি একটি ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে বিসিবি। আমিরাত ক্রিকেট বোর্ড সোমবার মেনে নিয়েছে বাংলাদেশের দেয়া প্রস্তাব। আনুষ্ঠানিক বিবৃতিতে জানানো হয় 21 মে সিরিজের তৃতীয় ও শেষ টি-20 ম্যাচ অনুষ্ঠিত হবে, যার ফলে এখন দুবাই থেকে আর দেশে ফিরছে না বাংলাদেশ দল। আরব আমিরাত থেকেই বাংলাদেশ দল পাড়ি দেবে পাকিস্তানে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। ইংল্যান্ডের লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট ক্রিকেটে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2024 সালে বছরব্যাপী আয়োজিত এই টুর্নামেন্টে 16টি দল অংশ নেয়। চ্যাম্পিয়ন হয় হবিগঞ্জ ফাইটার্স। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বাধীন গ্রেটার ফরিদপুর হয় রানার্স আপ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অন্যতম অতিথি ছিলেন আশরাফুল। পাশাপাশি উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক ক্যাপ্টেন এবং বিএনপির ক্রীড়া সম্পাদক আমিনুল হক। রোববার সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পুরস্কার তুলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সঙ্গে ঠিক এই পর্যায়ে স্পোর্টস লাইভে যুক্ত হচ্ছেন মোহাম্মদ আশরাফুল, সাবেক ক্যাপ্টেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আমরা দেখলাম একটু আগে ভিডিও ফুটেজে মোহাম্মদ আশরাফুল অনেকটা ড্যাশিং লুকে তিনি পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত, সেখানে বক্তব্য দিচ্ছেন, পুরস্কার গ্রহণ করছেন। আশরাফুল ভাই, প্রথমেই জানতে চাইবো কেমন কাটলো টুর্নামেন্টটা, খেলার মান কেমন ছিল এবং মাঠে প্রত্যাবর্তন করে কেমন লাগছে আপনার? জি, আসসালামু আলাইকুম সবাইকে। আসলে সামি ভাই, এই টুর্নামেন্ট আসলে লাস্ট ইয়ার হয়েছিল, সেটারই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে 18 তারিখ হলো। তো প্রত্যেক বছরই এই টুর্নামেন্টটা হয়ে থাকে সিজনের শেষের দিকে। আমাদের এখানে জানেন যে এপ্রিলে শুরু হয় ক্রিকেট সিজন, সেপ্টেম্বরের দিকে এই টুর্নামেন্টটা করে থাকেন। তো প্রত্যেক বছরই যেহেতু আমরা ইংল্যান্ডে খেলতে আসি, যারাই বাংলাদেশ থেকে আসি আমরা সবাই এই টুর্নামেন্টটাতে অংশগ্রহণ করে থাকি। লাস্ট ইয়ার ইমরুল কায়েস ছিল, এনামুল হক জুনিয়র ছিল, সাব্বির রহমান, আমি। তো যারাই আমরা বাংলাদেশ থেকে আসি আমরা সবাই এই টুর্নামেন্টটা খেলে থাকি বিভিন্ন টিমের হয়ে।
তো যেহেতু এটা টেপ টেনিস দিয়ে আসলে করা হয়, তো আশা করব যে সামনে হয়তোবা ওনারা ক্রিকেট বলে হয়তোবা চিন্তা ভাবনা করবেন এই টুর্নামেন্টটা যেন ক্রিকেট বলে করা যায়। আশরাফুল ভাই, এই জায়গা থেকে একটু জানতে চাই, আপনি যেমন এখন ইংল্যান্ডে আছেন, আমি দেখছিলাম যে আমাদের বন্ধু কলিগ শামসুল অনিক, সেও খেলছে একটা টিমের হয়ে ইংল্যান্ডে। এর আগে অনেক ক্রিকেটারদেরকে আমরা দেখেছি, আমেরিকাতেও তারা খেলছেন। সাব্বির রহমান, তিনি একটা দুটা সেঞ্চুরি আগিয়েছেন ব্যাক টু ব্যাক। আমি একটু যে অফ সিজনে আমাদের দেশের ক্রিকেটাররা বাইরের দেশে গিয়ে যখন ক্রিকেট খেলছেন, এই প্র্যাকটিসটাকে আসলে আপনি কতটুকু ইতিবাচকভাবে দেখেন? যে কারণ অনেক সময় দেখা যায় যে একটা লম্বা পিরিয়ড অফ টাইম আমাদের প্লেয়াররা কিন্তু দেখা যায় আনঅকুপাইড থাকেন। সো যখন এই যে প্রবাসীরা এরকম আয়োজন করেন বা বাইরের দেশের এই টুর্নামেন্টগুলো খেলার সুযোগটা থাকে, ম্যাচ প্র্যাকটিসটাও তো নিশ্চয়ই খুব ভালো মতো থাকে। দেখেন সামি ভাই, আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে যেহেতু এখন কিন্তু আমাদের অফ সিজন বাংলাদেশে, কোনো ক্রিকেট নাই, হয়তোবা ক্রিকেট বোর্ড যদি কোনো আয়োজন করেন, কোনো বিদেশি টিম আসে তাহলে খেলবে, এছাড়া কিন্তু বাকি যারা আছেন তারা কিন্তু বসে আছে। তো এই সময়টা যদি তারা এখানে এসে খেলতে পারে, আমার কাছে মনে হয় যে তারা অনেক কিছু শিখতে পারবে। কারণ এই টিমগুলাতে বিশেষ করে স্যাটারডে যেই খেলাটা হয় এটা কিন্তু প্রপার ইসিবির আন্ডারে। অনেক যেটা এসেছে সেটা সানডে ক্রিকেটে এসেছেন, সেটা প্রপার ইসিবির আন্ডারে না। ইসিবির আন্ডারে যারা আমরা আসি, আমার মনে হয় যে তাদের জন্য বিরাট একটা এক্সপিরিয়েন্স। কারণ এখানে আপনার উপরেই টিম পুরাটা আশা করে থাকে যে আপনি ভালো ব্যাটিং করবেন, যদি বোলার হন অলরাউন্ডার পারফরমেন্স করবেন। তো এই জায়গা থেকে অনেক কিছু শেখার আছে আমি মনে করি, যে কিভাবে আপনি বড় ইনিংস গুলা খেলবেন, লম্বা ইনিংসে বল করা। যেমন আমি যেটা খেলছি এখানে 9টা 50 ওভারের গেম এবং 9টা টাইম গেম 120 ওভারের। এখানে আপনি চাইলে 18 ওভার বল করতে পারবেন যখন টাইম গেম হবে। তো এই যে 18 ওভার একটা স্পেল বল করা, এই জিনিসগুলো শেখার অনেক কিছু আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। এবং লাইফ সম্বন্ধে আপনি অনেক কিছু আর কি শিখতে পারবেন, কারণ সবকিছু আপনার একা একা করতে হবে। ওয়াশিং মেশিন আপনাকে করতে হবে, রান্না বান্না আপনাকে করতে হবে যদি কেউ আপনাকে হেল্প না করে। তো সবকিছু আপনার শিখার অনেক কিছু আছে আমি মনে করি। এই ট্যুর গুলাতে যদি কেউ আসতে পারে, তার জন্য লাইফে অনেক কিছু শেখার আছে। আশরাফুল ভাই, একটু ডেভেলপমেন্ট রিলেটেড কোয়েশ্চেনটাও চলে আসে, কারণ যার নামে এই টুর্নামেন্টটা ছিল, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্ট, তিনি যখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্টের দায়িত্বে ছিলেন, রিচার্ড ম্যাকিন্স সে সময় হাই পারফরমেন্স ইউনিটে এসেছিলেন। আপনাদের যে ইনক্লুশনটা বাংলাদেশ ক্রিকেটে, মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিজ কিংবা ইমরুল কায়েস, মাশরাফি বিন মর্তুজা, একটা ডেভেলপমেন্ট প্রসিডিউরের একটা চল ছিল বাংলাদেশের ক্রিকেটে। ওই জায়গাটা কি আপনি মিস করেন সাম্প্রতিক সময়ে? অদূর ভবিষ্যতে যদি মোহাম্মদ আশরাফুল কখনো সুযোগ পায় গেম ডেভেলপমেন্ট বা ক্রিকেটের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার জন্য, সেক্ষেত্রে কি মোহাম্মদ আশরাফুল আগ্রহী কিনা? ডেফিনেটলি। আমি যেহেতু লেভেল 3 কোচিং কোর্স করে এসেছি এবং অলরেডি লাস্ট সিজন কিন্তু বাংলাদেশে আমি কোচিং করিয়েছি। ধানমন্ডি স্পোর্টস ক্লাবের হয়ে হেড কোচ ছিলাম, গুলশান ইউথ মহিলাদের টিমে হেড কোচ ছিলাম এবং রংপুর রাইডার্সের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে কাজ করেছি। তো অবশ্যই ফিউচারে তো কোচিং লাইনেই থাকার ইচ্ছা আছে এবং আমার এক্সপেরিয়েন্সটা শেয়ার করার ইচ্ছা আছে। এবং আপনি যেটা বললেন যে হ্যাঁ, কোকো ভাইয়ের ওই সময়টাতে আমাদের এইচপি যেই ট্রেনিংটা হয়েছিল, রিচার্ড ম্যাকিন্সকে নিয়ে এসেছিলেন, সেই সময় থেকেই কিন্তু আমরা হয়তো আগেই বাংলাদেশ টিমের সুযোগ পেয়ে গিয়েছিলাম কোকো ভাই আসার আগেই। কিন্তু কোকো ভাই আসার পরে কিন্তু তামিম, সাকিব, মুশফিক তারা কিন্তু ওই এইচপি ইউনিট থেকে এসেছেন, আন্ডার 19 ওই টিমটা থেকে এসেছেন। তো ওই সময়টা অনেক ভালো কাজ হয়েছিল। তারপরে আসলে কন্টিনিউ হয়নি। কিছু কিছু সময় হয়েছে যে 3 মাস, এখনো আমাদের এইচপির প্রোগ্রামটা হয় 3 মাসের জন্য। সেখানে কি হয় আমরা দেখি যে শুধু রানিং ফিটনেস ট্রেনিংটাই হয়, ডেভেলপটা অতটা হয় না আমাদের প্লেয়ারদের। কারণ যেহেতু হাবিবুল বাশার সুমন ভাই যখন সিলেক্টর ছিলেন, ওনার সাথে আমি আলাপ করছিলাম, যারা ডোমেস্টিকে ভালো করে তাদের ওইখানে পাঠানো হয়, পরে তারা পরের সিজনটা আবার খারাপ শুরু করেন। তো ওই জায়গায় আসলে ওইভাবে ভালো ট্রেনিংটাও হয় কিনা আমি একটু ডাউট আছি। তো অবশ্যই ফিউচারে যদি এরকম সুযোগ সুবিধা আসে তাহলে তো অবশ্যই কাজ করার ইচ্ছা আছে। আশা বলবো সর্বশেষ জানতে চাইবো, প্রবাসী বাংলাদেশিদের ভালোবাসা কেমন দেখেন? ইন্টারন্যাশনাল ক্রিকেট ছেড়েছেন অনেক দিন হয়েছে, তারপরে মোহাম্মদ আশরাফুলের জনপ্রিয়তার তো আসলে কোনো কমতি নাই। কেমন উপভোগ করছেন সেই জায়গাটাতে?
আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি লাস্ট সিজনে পোর্টসমাউথ ক্রিকেট ক্লাবের হয়ে খেলেছিলাম, তখন ডিভিশন 1 এ ছিল। এই বছর আমরা প্রিমিয়ার লিগে খেলছি। তো যেহেতু লাস্ট সিজন আমার সিজনটা খুব ভালো গিয়েছিল এবং এই পোর্টসমাউথে যে বাঙালি ভাইগুলা আছেন প্রচুর হেল্পফুল। তো আলহামদুলিল্লাহ আমি ইংল্যান্ডে সবসময় আমি এনজয় করি। লাস্ট 20-22 বছর ধরে 2004 থেকে আসলে রেগুলার আসা হচ্ছে খেলার জন্য বাংলাদেশ টিমে বা ক্লাব ক্রিকেটের জন্য। তো ইংল্যান্ডে সবসময় আমি একটা আলাদা ভালোবাসা পাই সবার কাছ থেকেই। খুবই ভালো, ওয়েদারও খুব চমৎকার। আসার পর থেকেই মনে হচ্ছে যে বাংলাদেশেই আছি। যদিও বাংলাদেশে এখন প্রচুর গরম, কিন্তু এখানে ওয়েদারটা 20 ডিগ্রি 22 ডিগ্রি থাকছে। তো খেলেও এনজয় করছি। সো ফার স্যাটারডে 3টা ম্যাচ খেলেছি, সানডে 2টা ম্যাচ খেলেছি। আলহামদুলিল্লাহ ব্যাটিং ভালো হচ্ছে, টিমও উইন করছে। এনজয় করছি লাইফটা। এনজয় করছেন আশরাফুল ভাই লাইফটা। কিন্তু আশরাফুল ভাই, অন ডিমান্ড আরেকটা কোয়েশ্চেন আসলে মানে শেষ হয়েও হইল না শেষ, অন ডিমান্ড আরেকটা কোয়েশ্চেন আপনাকে করতেই হচ্ছে, যেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন যে নির্বাচন, সেটার জন্য আগামী অক্টোবর একটা ডেডলাইন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আছে এবং সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি অনেক নাম শোনা যাচ্ছে, অনেক জায়গা থেকে প্রার্থিতার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি যে হয়তোবা তারা এলিজেবল আছেন। সব কিছু মিলিয়ে আপনি কেমন নির্বাচন প্রত্যাশা করেন এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে যদি ঢেলে সাজাতে হয় আগামীর দিনে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের কাছ থেকে আপনার প্রত্যাশার জায়গাটা কেমন থাকবে? অবশ্যই আমি চাবো যে লাস্ট 15 বছরে যেইভাবে ডেভেলপ হওয়া উচিত ছিল সেইভাবে কিন্তু ডেভেলপ হয়নি। বিশেষ করে ফ্যাসিলিটিস তৈরি করতে হবে। তো যারাই ক্রিকেট বোর্ডে আসেন ইলেকশন করে, আমি আশা করবো যে আমাদের যেন 6 মাস বা 7 মাস যে ক্রিকেট খেলার সিজনটা হয় আমাদের, এই সময়টা যেন আমাদের সবাই যেন খেলতে পারে। এবং দেখেন, আপনি যদি দেখেন যে আমাদের 4টা বড় টুর্নামেন্ট হয়ে থাকে, ঢাকা প্রিমিয়ার লিগ, বিপিএল, এনসিএল, বিসিএল। এবার বিসিএল হবে কিনা আমি ঠিক জানি না। তো এই 4টা টুর্নামেন্টে সবাই কিন্তু খেলতে পারে না। জাস্ট ঢাকা প্রিমিয়ার লিগেই আমাদের 200-250টা প্লেয়ার হয়তো বা ইনভলভ হয়। তো এই 200-250টা প্লেয়ার যেন 6টা মাস ক্রিকেট খেলতে পারে এবং পুরা বাংলাদেশের যে প্রত্যেকটা ডিভিশন ডিস্ট্রিক্টের মানুষ যেন খেলতে পারে, ওই সুযোগ সুবিধাটা কিন্তু কমে গিয়েছে লাস্ট 15 বছরে, আপনি যদি খেয়াল করে থাকেন। তো আমি আশা করবো যে যারাই ক্রিকেট বোর্ডে আছেন তারা যেন আমাদের 6-7 মাস ক্রিকেট সিজনটাতে যেন সবাই খেলতে পারে। আন্ডার 13 থেকে শুরু করে একদম বয়স্ক একটা মানুষ যে খেলতে চায় তার যেন খেলার সুযোগ করে দেয়, সেই সুযোগটা যেন করে দেয়, এটাই আশা থাকবে। আশরাফুল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। মোহাম্মদ আশরাফুল আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইংল্যান্ড থেকে। এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে এ দলের দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। 6 দিয়ে সিরিজ সমতায় আনাই লক্ষ্য জানিয়েছেন মাহিদুল ইসলাম অঙ্কন। 3 ফরম্যাটের জন্য নিজেকে প্রস্তুত করতে চান। ঘরোয়া লিগে ধারাবাহিকভাবে ভালো খেলা এই ব্যাটার আর কিপিংয়ে লিটন জাকের সোহানদের সঙ্গে মধুর লড়াই তাকে আরও পরিণত করবে বলে বিশ্বাস অঙ্কনের। সিলেট টেস্টে দারুণ শুরুর পরেও শেষ দিনে নিউজিল্যান্ড এ দলের কাছে 70 রানে হেরে যায় বাংলাদেশ এ দল। সেই হারের ক্ষত নিয়ে এবার মিরপুরে শেষ টেস্টের আগে অনুশীলনে মাহিদুল অঙ্কন, নুরুল হাসান সোহানরা। সোমবার হোম অফ ক্রিকেটে অনুশীলন করেছে দুই দলই। সিলেট টেস্টে হারলেও দ্বিতীয় ইনিংসে দলের পক্ষে সর্বোচ্চ 57 রানে অপরাজিত থাকেন মাহিদুল অঙ্কন। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন এই উইকেট রক্ষক ব্যাটার। জানালেন নিজেকে তৈরি করতে চান 3 ফরম্যাটের জন্যই। আমি ফিল করি যে কোনো গেমই হোক, যে কোনো সিচুয়েশনই হোক, আমি চেষ্টা করতেছি যে আমি যাতে ওইরকমভাবে নিজেকে তৈরি করতে পারি, যাতে যে কোনো সিচুয়েশনে আমি যাতে আগে থেকে প্রিপেয়ার থাকতে পারি। জাস্ট ওইটাই চেষ্টা করতেছি, ডে বাই ডে কতটা ইমপ্রুভ করা যায় নিজেকে। স্টিল লং ওয়ে টু গো, আমি ফিল করি জাস্ট এটা স্টার্ট। জাতীয় দলে উইকেট কিপার হিসেবে নিয়মিত মুখ জাকির আলী অনেক, লিটন দাস, সাথে নুরুল হাসান সোহান, মাহিদুল অঙ্কনরাও আছেন এই পজিশনে মধুর লড়াইয়ে। এই লড়াইটাই উপভোগের কথা বললেন অঙ্কন। আমার তো মনে হয় যে এটা প্রত্যেকটা ডিপার্টমেন্টেই থাকা উচিত। আপনি যদি দেখেন যে বাইরের দেশেও এমন অনেক প্লেয়ারই একটা পজিশনের জন্যই থাকে। তো এটা আসলে আমাদেরকে আরও ইন্সপায়ার করে যে আমরা কীভাবে আরও নিজেকে ওইরকম বেটার পারফরমেন্স করতে পারি, যাতে কখনো সুযোগ আসলে যাতে আমি ওখানে ডেলিভার করতে পারি। 21শে মে হোম অফ ক্রিকেটে দ্বিতীয় ও শেষ 4 দিনের ম্যাচে ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে লড়বে টাইগাররা। এই ম্যাচ জিতে সিরিজের সমতায় ফেরার লক্ষ্য অঙ্কনদের।
সেক্ষেত্রে আমাদের কোনো আর দ্বিতীয় অপশন নেই যে ড্র বা হেরে যাওয়ার চিন্তা করা। সেক্ষেত্রে আমাদের সবারই সবসময় চিন্তা থাকে যে ম্যাচ জেতা, হোপফুলি এই ম্যাচও আমরা ওই প্ল্যানেই খেলব। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময় হয়ে গেছে, আমাদের সঙ্গে থাকুন। ক্রিকেটারদের নিরাপত্তার কথা ভেবে পাকিস্তান দূতাবাসের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ সরকার। কোনোভাবেই সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে পাকিস্তান সিরিজের কোনো ম্যাচ আয়োজন করা যাবে না। সোমবার গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। এছাড়া জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ফুটবল ম্যাচ আয়োজন নিয়েও উচ্ছ্বসিত তিনি। ভারত পাকিস্তান যুদ্ধের প্রভাবে বাংলাদেশের পাকিস্তান সফরের দিনক্ষণ বদলেছে। অবশ্য ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। আগের সূচি অনুযায়ী সিরিজের শেষ 3টা ম্যাচই হওয়ার কথা ছিল লাহোরে। গাদ্দাফি স্টেডিয়াম থেকে ভারত পাকিস্তানের বিখ্যাত ওয়াঘা আটারি বর্ডারের দূরত্ব 30 কিলোমিটারেরও কম। সীমান্তের এতটা নিকটবর্তী কোনো স্টেডিয়ামে খেলা হলে ক্রিকেটারদের নিরাপত্তা নিয়েও থাকে শঙ্কা। এজন্যই পাকিস্তান দূতাবাসের সঙ্গে কথা বলেছে বাংলাদেশ সরকার। পাকিস্তান সফর নিয়ে তারা আগ্রহী, কিন্তু কোনোভাবেই সীমান্তবর্তী কোনো স্টেডিয়ামে কোনো ম্যাচই আয়োজন করা যাবে না। এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে, এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। এদিকে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ আয়োজন নিয়ে উচ্ছ্বসিত ক্রীড়া উপদেষ্টা। এই ম্যাচ দিয়ে প্রায় অর্ধযুগ পর ঐতিহাসিক এই স্টেডিয়ামে মাঠে গড়াবে ফুটবল। এই মাঠে খেলেই বাংলাদেশে হবে হামজা চৌধুরীর ডেবিউ। ঢাকার যারা দর্শক আছেন তারা আবার জাতীয় স্টেডিয়ামে এসে খেলা দেখার সুযোগ পাবে। আর এটাই একটা বড় আয়োজন বলে আমি মনে করি, এবং এখনই অনেকে আগ্রহ প্রকাশ করছে, অনেকে টিকিট চাচ্ছে খেলার জন্য, খেলা দেখার জন্য। এছাড়া বিসিবির নির্বাচন নিয়ে আবারও নিজের অবস্থান পরিষ্কার করেন আসিফ মাহমুদ। সংস্কারের আগে কোনো নির্বাচন নয়, সাফ জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা। অবশ্যই আমরা কনস্টিটিউশনাল রিফর্মটাকেই গুরুত্ব দিব এবং তারপরে ইলেকশনের দিকে যাব, এবং যেহেতু আমাদেরকে হাতে সময়ও আছে আপনারা জানেন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে 2 ম্যাচের 4 দিনের সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 15 সদস্যের ইমার্জিং দলকে নেতৃত্ব দেবেন শাহাদাত হোসেন দীপু। বয়সভিত্তিক পরিচিত মুখের মধ্যে রাকিবুল হাসান, মারুফ মৃধা এবং রিপন মণ্ডল আছেন দলে। এছাড়া দলে আছেন আরিফুল ইসলাম, চৌধুরী রিজওয়ান, প্রীতম কুমার, আইচ মোল্লা, আশিকুর রহমান শিবলির মতো ক্রিকেটাররা। দলে চমক অফ স্পিনিং অলরাউন্ডার মঈন খান এবং পেস বোলিং অলরাউন্ডার মেহেদী হাসান। অলরাউন্ডার তোফাইলের ইনজুরিতে সুযোগ পেয়েছেন শফিকুল ইসলাম। 4 দিনের প্রথম ম্যাচ শুরু হবে 20 মে চট্টগ্রামে। সিরিজের দ্বিতীয় ম্যাচ 27 মে। ওয়ানডে সিরিজে সাউথ আফ্রিকা ইমার্জিং দলকে 2-1 ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তান সুপার লিগে খেলার ডাক পেয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে লাহোর কালান্দার্স। রিশাদ সাকিবের পর এবার মিরাজের দিকে হাত বাড়িয়েছে 2 বারের চ্যাম্পিয়ন দলটি। ছাড়পত্রের জন্য বিসিবির কাছে আবেদন করলে 22 থেকে 25 মে পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয় মিরাজকে। ফলে দ্বিতীয়বারের মতো বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ মিরাজের। এর আগে 2017 সালে সিপিএলে খেলার সুযোগ এসেছিল মিরাজের সামনে, যদিও সেবার ট্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে ম্যাচ খেলার সুযোগ হয়নি। জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজার বিকল্প হিসেবে মিরাজকে নিতে আগ্রহী লাহোর কালান্দার্স, কেননা ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলতে খুব শিগগিরই পিএসএল ছেড়ে যাবেন তিনি। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।